আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্লিজ আয়ুষী, কেঁদো না। তোমার এই চোখের পানি আমার সহ্য হয় না। আমি কিন্তু প্রথম তোমার এই চোখের পানি দিয়ে নিজেকে হারিয়েছিলাম। তখন তুমি সম্পূর্ণ অপরিচিত হয়েও তোমার চোখের পানি আমার বুকে ঝড় তুলেছিল। আর আজ তো তুমি আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। তোমার চোখের পানি আমি কিভাবে সহ্য করি বলো তো? সুহানের কথা শুনে আয়ুষী অবাক দৃষ্টিতে সুহানের দিকে তাকালো। তার চোখে প্রবল জিজ্ঞাসা। আয়ুষী কাঁপা কাঁপা সুরে বলল, কখন দেখলেন আমাকে আপনি? আর বিয়ের কথা বলছেন? আমার কিছুই মনে পড়ছে না। বলবো বলবো সব, তবে এখন না। এখন কান্না থামাও তো। আর হ্যাঁ আয়ুষী, শোনো আমার কথা, মন দিয়ে শোনো, ঠিক আছে? এরপর থেকে কেউ তোমাকে কিছু বললে চুপ করে থাকবে না, ওদের কথা প্রতিবাদ করবে। না হলে যে ওরা আরো বেশি করে তোমাকে কথা শোনাবে। আর যেখানে তোমার কোনো দোষই নেই সেখানে তুমি চুপচাপ কথা সহ্য করবে কেন? মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই কিন্তু সমান দোষী। আর আমি আমার বউকে এরকম দেখতে চাই না। আমি চাই আমার বউ তার সাথে হওয়া সমস্ত অন্যায় প্রতিবাদ করুক। বুঝেছ? আয়ুষী সোহানের বুকে মুখ গুজে ছোট্ট করে বলল। আর সোহান মুচকি হেসে আয়ুষীর কপালে গভীরভাবে একটা কিস করলো। আর আয়ুষী হালকা কেঁপে উঠে সোহানকে আরো জোরে আঁকড়ে ধরল। তা দেখে সোহান একটু দুষ্টু হেসে বলল, কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ আমার এত কাছে? সামথিং সামথিং নাকি? সোহানের কথা শুনে আয়ুষী মুহূর্তে হুঁশে আসলো। ও এতক্ষণ সোহানের বুকে লেপ্টে ছিল। মুহূর্তে এক রাশ লজ্জা এসে ঘিরে ধরল ওকে। ও ছট করেই সরে গিয়ে সোহানকে হালকা একটু ধাক্কা মেরে সরে গিয়ে বলল, নাথিং। সোহানের হাতে লাগায় সোহান ব্যথা পেয়ে আহ করে উঠল। আর তাতেই আয়ুষী মুখটা মলিন করে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? হাতে লেগেছে? সরি, আসলে আমি খেয়াল করিনি। ইস, আপনার খুব ব্যথা করছে তাই না? এই বলেও সোহানের হাতে ফু দিতে লাগলো। আয়ুষীকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে ব্যথাটা সোহান না, ও নিজে পেয়েছে। আর সোহান আয়ুষীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ুষীর ওকে নিয়ে এত অস্থিরতা দেখে ওর মনে কি চলছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। শুধু অবাক হয়ে বিস্ময়ে আয়ুষীর দিকে তাকিয়ে আছে। সোহানকে চুপ থাকতে দেখে আয়ুষী ফু থামিয়ে দিয়ে সোহানের দিকে তাকালো। যখন দেখলো সোহান কেমন অবাক আর ঘোর লাগা দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, তখন আয়ুষী একটু লজ্জা পেল। ও উঠে চলে যেতে নিলে সোহান এক হাতে ধরে ওকে আবার বসিয়ে দিয়ে বলল, বলেছিলাম না এমন একটা দিন আসবে যেদিন তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। হয়তো এখনো পুরোপুরি ভালোবাসতে পারোনি, তবে এই মুহূর্তে আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। এত তাড়াতাড়ি সেটা দেখবো আমি কল্পনাও করতে পারিনি। সোহানের কথায় আয়ুষী আরো বেশি লজ্জা পেয়ে কি বলবে বুঝতে পারছে না। কোনো রকমে সোহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, ইস, আমার বয়ে গেছে আপনাকে ভালোবাসতে। সোহান আয়ুষীর ছুটে যাওয়া দেখে আর কথা না বলে শব্দ করে হেসে বলল, তুমি ফেসে গেছো জান আমার, ধরা তোমাকে দিতেই হবে, আজ না হোক কাল। আয়ুষী লাগেজ গোছাচ্ছে আর সোহান খাটে বসে বসে আয়ুষীর কাজ দেখছে। আজ আয়ুষী আর সোহান ও বাড়ি যাবে, মানে আয়ুষীর বাপের বাড়ি। নিয়ম অনুযায়ী বিয়ের পর স্বামীকে সাথে নিয়ে বাপের বাড়ি যেতে হয়, আর সেই কারণেই ওরা আজ দুজনেই ও বাড়ি যাচ্ছে। আয়ুষী কাপড় গোছানোর মাঝখানেই সোহানের মা দরজায় এসে আওয়াজ করলো। সোহান সেটা শুনে বলল, আরে মা তুমি এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? সোহানের মা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি রে সুভান, তোরা এখনো রেডি হসনি? এই তো মা, কাপড় গোছানো হয়ে গেলে আমরা রেডি হব। ওই দেখো তোমার বৌমা বাসার সব কাপড় ব্যাগে ঢোকাচ্ছে, মনে হয় ওখানে কয়েক মাস থাকবে। সোহানের কথা শুনে মা হালকা হাসলেন। আর এদিকে আয়ুষী তো রেগে ফায়ার। ও কটমট করতে করতে বলল, চোখে কি বেশি দেখেন? কই আর কাপড় নিলাম? আমার চেয়ে আপনার কাপড়ই বেশি নিলাম। আমার জামা তো নিয়েই নি আমি তেমন। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, দেখুন না মা, আপনার ছেলে কেমন পেছনে লাগছে। আপনি কি এমন কাপড় নিলেন বলুন? মা ওদের খুনসুটি দেখে হেসে উঠে বলল, তাই তো সুভান, শুধু শুধু আমার বৌমার পেছনে কেন লাগছিস? ও কতটুকুই বা কাপড় নিল, আর তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, প্রয়োজনীয় সব জিনিস তো নিতেই হবে। যা বাবা, আমি কখন তোমার বৌমার পিছনে লাগলাম? আমি তো হয়েছে, আর বলতে হবে না। আমি বুঝছি কি করেছিল। এখন আমার কথাটা শুনো আগে।
আয়ুষী কাপড় গোছানো শেষ করে লাগেজটা পাশে রেখে শাশুড়ির পাশে এসে বলল, আচ্ছা মা, বলুন কি বলবেন। মা বলো, খুব দরকারি কিছু কি? দরকারি বটে। শোন না, তোরা বেশি দিন থাকিস নে, কালকেই চলে আসিস। আসলে জানিস তো, আর 2 দিন পরেই তো তোদের রিসেপশনের অনুষ্ঠান। তোর বাবা সবাইকে নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছে, আর ডেকোরেটর লোকেদের বলে দিয়েছে পরশু থেকেই ওনারা কাজ করা শুরু করবে। তো সেখানে তোকে থাকতে হবে, তাই না? আর হ্যাঁ, ওর বাড়ির সবাইকে আসতে বলবি ওই দিন। জানিস বৌমার ভাবি একটু অসুস্থ, তাও ওকে আসতে বলবি, কেমন? আচ্ছা মা, বলবো, তুমি চিন্তা করো না, আমরা কালকেই চলে আসবো। মা, আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমরা কালকেই চলে আসব। আপনি কিন্তু সাবধানে থাকবেন। আয়ুষীর শাশুড়ি আয়ুষের কপালে একটা চুমু দিয়ে বলল, মা, সাবধানে যেও। মা, বুশরা কই? ও তো রুমে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বের হওয়ার সময় তোদের সাথে দেখা করে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আসি, তোরা চটপট রেডি হয়ে নে, দূরের রাস্তা, যেতে সময় লাগবে। এই বলে মা চলে গেলেন। আর আয়ুষী লাল রঙের একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আর সোহান রুমে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর আয়ুষী বের হয়ে আয়নার সামনে গিয়ে চুলটা আঁচড়ে নিয়ে খোপা করে নিল, মুখে হালকা পাউডার দিল, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক দিল, কানে আর গলায় হালকার মধ্যে গয়না পরল, তারপর হাতে কিছু চুড়ি পরে নিল। সব শেষ করে পেছনে ফিরতেই দেখলো সোহান নেশাক্ত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। লাল শাড়ি আর হালকা সাজের সাথে লাল লিপস্টিকে আয়ুষীকে নতুন বউয়ের মতোই লাগছে, কিন্তু সোহানের মনে হচ্ছে ওর সামনে একটা লাল পরী দাঁড়িয়ে আছে, যার দিক থেকে চোখ সরানোই দায় হয়ে পড়েছে সোহানের। কিছু অবাধ্য চাহনি বারবার উকি দিচ্ছে মনে। ঘোর লাগা দৃষ্টিতেই ও উঠে দাঁড়িয়ে আয়ুষের সামনে গিয়ে আয়ুষের কোমর ধরে নিজের একদম কাছে নিয়ে এলো। সোহানের এমন কাণ্ডে আয়ুষী একদম থ মেরে গেল। সোহান যেন নিজের মধ্যেই নেই, ও ওর মতো আয়ুষীকে দেখে যাচ্ছে। আয়ুষীর সামনে কিছু ছোট চুল এসে পড়েছে, আর সোহান ধীরে ধীরে সেই চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুঁজে দিল। সোহানের এমন নেশাক্ত চাহনি আর তার ছোঁয়ায় আয়ুষী একদম ফ্রিজড হয়ে গেল। সোহানের ছোঁয়া পেয়েও হালকা কেঁপে উঠল, আর ওর চাহনিতে বারবার ঘায়েল হতে লাগলো। আয়ুষীর এমন অবস্থা যে ও সোহানকে কিছু বলবে তাও পারছে না, কারণ সোহানের এমন চাহনিতে ও নিজেই সোহানের মাঝে হারিয়ে যাচ্ছে। সোহান ঘোরের মধ্যে আয়ুষীকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে গভীরভাবে কপালে একটা কিস করলো, আর সাথে সাথে আয়ুষী কেঁপে উঠে চোখ বন্ধ করে সোহানের শার্ট শক্ত করে খামচে ধরল। সোহান তার মুখটা আয়ুষের গালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ পেছন থেকে বুশরা বলে উঠল, সরি, আমি কিচ্ছু দেখিনি, সরি, ভুল সময় আসার জন্য। বুশরার এমন কথায় সোহান আর আয়ুষী দুজনেই দুই দিকে ছিটকে পড়ে আছে। আয়ুষী তো পারছে না লজ্জায় মরে যেতে, আর সোহানও হালকা লজ্জা পেয়ে মাথা চুলকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, ফেতনি, তোর কাজই এটা, অলওয়েজ ভুল সময় আসা, আর আমার কাজে ব্যাগড়া দেওয়া। সোহানের এমন কথায় আয়ুষীর লজ্জায় আরো বেশি নুয়ে গেল, কিন্তু বুশরা বলে উঠল, এই শোন, আমি মোটেও ভুল সময় আসিনি, বরং তোমরাই ফুল টাইমে রোমান্স শুরু করে দিয়েছিস, তার উপর দরজাটাও হাট করে খুলে রেখেছিস। ওই চার পাগলামি করতে হবে না, তোর কলেজে লেট হচ্ছে না? আমার কলেজের টাইম আমার খুব ভালো করে জানা আছে, তোকে শেখাতে হবে না। আমি কি বুঝি না ভেবেছিস আমাকে তাড়িয়ে আবার রোমান্স শুরু করবি? আজকে বুঝি শ্বশুর বাড়ি আর যাওয়া হবে না তোর। এই বেনি, তুই চুপ করবি নাকি উষ্টা খাবি বলতো? আসতে উষ্টা মারতে, বেশি বক বক না করে টাকা দে, আমি চলে যাই, তারপর তোরা ভালো করে রোমান্স কর। আর হ্যাঁ, এবার দরজাটা একটু লাগিয়ে নিস। সোহান রাগী চোখে একটু বুশরার দিকে তাকিয়ে টাকা বের করে বুশরার হাতে দিলে ও দাঁত কেলিয়ে টাকাটা নিয়ে আয়ুষীর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, এবার ভালো করে রোমান্স করো, ওকে ভাবি। এমনিতেই লজ্জায় মরমর অবস্থা হয়েছিল ওর, তার উপর বুশরার এমন কথায় ওর কাশি উঠে গেল। বুশরা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে মিষ্টি ভাবি, এত লজ্জা পাচ্ছ কেন? আমিই তো তোমার একমাত্র সুইটি কিউট ননদ। আর শোনো ভাবি, তোমাকে কিন্তু খুব মিস করব, তাই খুব তাড়াতাড়ি চলে আসবে, কেমন? তোরা সবাই শুধু ওকে মিস করবি, আদরও করবি ওকে, আমি তো কেউ না, বাঁধের পানিতে ভেসে এসেছি। ভাইয়া, তুই হিংসা করছিস, তাও ভাবিকে নিয়ে? তো কি করবো, তোরা তো কেউ আমাকে চোখেও দেখিস না।
আরে ভাইয়া, তোকেও খুব মিস করব, চলে আসিস তাড়াতাড়ি। সোহান ড্রাইভ করছে আর আয়ুষী ফ্রন্ট সিটে বসে আছে। গাড়ির কাজ হালকা খোলা আর সেখান দিয়ে ও বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটাও বেশ ভালো লাগছে ওর কাছে। শীতল বাতাসে মনটাও যেন শীতল হয়ে যাচ্ছে। সোহান ড্রাইভ করছে আর একটু পরপর আর চোখে আয়ুষীকে দেখছে। গাড়িতে ওঠার পর থেকে একটাও কথা বলেনি কেউ। আয়ুষী বলতে পারেনি লজ্জায়, আর সোহান এমনিই বলেনি। ও তো ব্যস্ত তার প্রেয়সীকে দেখা নিয়ে। প্রায় ঘন্টা দুয়েক ড্রাইভ করার পর অবশেষে ওরা এসে পৌঁছালো আয়ুষীর ভাইয়ের বাসায়। আয়ুষী আর সোহান গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দেয়। আর সামনে আয়ুষকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ুষে ঝাঁপিয়ে পড়ে ভাইয়ার বুকে। আয়ুষও মিষ্টি হেসে তার আদরের বোনকে আগলে নেয়। এর মধ্যে আয়ুষীর মা আর ফারিহাও এসে হাজির হয়। আয়ুষী ভাইকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। আয়ুষ কোনো রকমে আয়ুষীকে সোজা করে দাঁড় করিয়ে বলল, কিরে এভাবে কাঁদছিস কেন বোন? আমাদের কি খুব বেশি মিস করছিলি? খুব। এরপর মাকে দেখে মাকেও জড়িয়ে ধরলো। তারপর ভাবির দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলল, কেমন আছো ভাবি? আর আমাদের পুচকুটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আরে তোরা কি এভাবে দাঁড়িয়ে সব কথা সেরে নিবি? জামাইটা সেই কখন থেকে দাঁড়িয়ে আছে সেটা খেয়াল আছে তোদের? মায়ের এমন কথায় আয়ুষীর জিভ কেটে সুহানের দিকে তাকালো। সুহান, আয়ুষ আর আয়ুষীর মা ড্রয়িং রুমে বসে গল্প করছে আর আয়ুষী ফারিহা রান্নাঘরের নাস্তা রেডি করছে। নাস্তাগুলো পেটে তুলতে তুলতে ফারিহা আয়ুষীকে বলল, ননদিনী, তোমাকে কখন থেকে বলছি তুমি ওদের সাথে গিয়ে বসো, আমি করে নিতে পারবো এইসব। তাও কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো? এটুকু কাজ কি আমি করতে পারি না? ফারিহার কথা শুনে আয়ুষের চোখটা ছলছল করে উঠল। কিছুদিন আগেই এই ভাবেই তার সাথে কত খারাপ ব্যবহার করত। সব কাজ ওকে করতে হতো। বিয়েতে রাজি হচ্ছিল না বলে কত কড়া কথা শুনিয়েছে। আর আজ সেইভাবে তার সাথে কত সুন্দর করে কথা বলছে। একটু কাজে হেল্প করতে আসছে, তাতেও বাধা দিচ্ছে। আয়ুষী নিজেকে সামলে বলল, আরে ভাবি, কি বলছো? তোমার এখন এত কাজ করা ঠিক না। আমাদের চ্যাম্পিয়ন যে তোমার শরীরে বেড়ে উঠছে, তার তো কষ্ট হবে নাকি? তাই তুমি এখন থেকে ভারী কোনো কাজ করবে না, শুধু খাবে, রেস্ট নিবে আর আমাদের পুচকুর খেয়াল রাখবে, বুঝেছো? আমি ভাইয়াকে বলবো বাড়ির কাজগুলো করার জন্য যেন কোনো আয়া রেখে দেয়। আয়ুষীর কথা শুনে ফারিহা ছলছল চোখে আয়ুষীর হাত ধরে বলল, আচ্ছা আয়ুষী, তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কত কষ্ট দিয়েছি। কখনো তোমার সাথে একটু বসে গল্প করব তো দূর ভালো করে কথা অবধি বলিনি। সব কাজ তোমাকে দিয়ে করিয়েছি, কত বড় বড় কড়া কথা শুনিয়েছি, তাও তুমি আমাকে এত ভালোবাসো, এত কেয়ার করো। আয়ুষী হেসে বলল, ভাবি, কি বলছো এসব? তুমি তো কখনো জোর করে কোনো কাজ আমাকে দিয়ে করাওনি। আমি নিজ থেকে তোমাকে হেল্প করতাম, আর তুমিও তো করতে কাজ। শুধু কি আমি একা করতাম? আর রইলো খারাপ ব্যবহার, সেটা তো সবার কাছ থেকে পেয়েছি। ওটা যে আমার কপালে ছিল, আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছিল ওটা। ভাবি, তুমি আমার ভাই আর বউ, তার ভালোবাসার মানুষ। এমন তো না যে তুমি এই সংসারের ক্ষতি চাও। তুমি ভাইয়াকে, মাকে কতটা যত্নে রেখেছো। নিশ্চয়ই আমার দোষ ছিল বলেই তুমি আমাকে শাসন করতে। আমি এসব কিছু মনে রাখিনি। আমি ভাইয়াকে যেমন ভালোবাসি, তোমাকেও তেমন অনেক ভালোবাসি। ফারিহা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো গো নন্দিনী, আমি তোমার এই ভালোবাসার যোগ্য না। কিন্তু জানো তো, তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমার অভাব বুঝতে পেরেছি, তোমার প্রতি করা সমস্ত অন্যায় বুঝতে পেরেছি। আমাকে তুমি ক্ষমা করো বোন, আমি সত্যি অনেক লজ্জিত। আয়ুষী ফারিহাকে চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, ছি ভাবি, এভাবে ক্ষমা কেন চাচ্ছ? আমি এসব কিচ্ছু মনে রাখিনি। আজ তো আমি আমার ভাবিকে ফিরে পেলাম, সাথে একজন বন্ধুও, আর তার সাথে আমার সুইট কিউট পুচকুও। আয়ুষের কথায় ফারিহা হেসে দিল। তারপর বলল, নন্দিনী, আজ থেকে আমরা খুব ভালো বন্ধু, কেমন? ভাবি, অবশ্যই। আচ্ছা আয়ুষী, সোহানের সাথে তুমি ভালো আছো তো? আমি জোর করেছিলাম বলেই তো তুমি বিয়ে করতে রাজি হয়েছিলে, কিন্তু আজ খুব আফসোস হচ্ছে, তোমার দিকে মুখ তুলে তাকাতে পারছি না। আরে ভাবি, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো।
তোমাদের সেদিনের সিদ্ধান্তটায় কোনো ভুল ছিল না, বরং ভুলটা তখন হতো যদি আমি বিয়েটা না করতাম। বিশ্বাস করো ভাবি, সোহান আর তার পরিবারের সবাই এত ভালো যে আমি কল্পনাও করতে পারিনি। আমি তো এক প্রকার নিজেকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্নই করে নিয়েছিলাম। সেদিন তোমরা এই সিদ্ধান্তটা না নিলে আমি এমন সুন্দর একটা পরিবার পেতাম না, আর না এত ভালোবাসা পেতাম। তুমি জানো বাড়ির সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আর সুহান সুহান ভালোবাসে তো তোমায়? তোমাদের মধ্যে সব হয়েছে তো? আয়ুষ একটু লজ্জা পেয়ে বলল, ওইও আমাকে অনেক ভালোবাসে, তার জন্য আমিও আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। ওর ভালোবাসায় নিজেকে আবার নতুন করে সাজাতে ইচ্ছে করে ভাবি। তুমি ভালোবাসো তো সোহানকে? তুমি ওর সাথে সুখী তো আয়ুষী? ভালোবাসি কিনা জানি না ভাবি, কিন্তু ওর সাথে থাকতে আমার ভালো লাগে, ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। ওর এতটুকু ছোঁয়া আমার মনে ঝড় তোলে। বলতে গেলে ওর সঙ্গটায় আমি অভ্যস্ত হয়ে গেছি। ভালোবাসি কিনা তা বলতে পারবো না, কিন্তু ওর ভালোবাসা, ওর কেয়ার, এগুলো পেয়ে নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মানুষ মনে হয়। আমিও ওর মায়াতে জড়িয়ে গেছি ভাবি, ওর ভালোবাসার কাছে নিজেকে হারাতে বাধ্য হয়েছি। ফারিহা হেসে বলল, বুঝেছি নন্দিনী আমার, তুমি ভালো মতোই ফেসেছো। মানে ফেসে গেছে মানে? কি বলছো তুমি? মানে হচ্ছে তুমি তোমার বরের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আচ্ছা যাও এবার গিয়ে তোমার বরের পাশে বসো, আমি ট্রেটা নিয়ে আসছি। ভাবি আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমাকে এগুলো নিয়ে হাঁটতে হবে না। এদিকে আয়ুষী নাস্তার ট্রেটা নিয়ে কিচেন থেকে বের হওয়ার আগেই সুহান দরজা থেকে সরে দাঁড়ালো। আসলে সুহান ওয়াশরুমে যাবার অজুহাতে আয়ুষীকে একটু দেখতে এসেছিল, আর এসে ওদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেল। আয়ুষীর সোহানের প্রতি সব ফিলিংসগুলো শুনে সোহানের মুখটা খুশিতে জল করে উঠল। ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে ও আয়ুষীর আগেই ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল সবার সাথে। আয়ুষী ড্রয়িং রুমে গিয়ে ট্রেটা টি টেবিলে রেখে মায়ের পাশে বসে পড়ল, আর ফারিহাও আয়ুষের পাশে বসে পড়ল। আয়ুষী সোহানের দিকে তাকালে সোহানের সেই মিষ্টি হাসিটা দেখতে পেল, আর সেই একইভাবে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর হুঁশ আসতেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে সবার সাথে কথা বলায় মন দিল। রাতে ডিনারের পর আয়ুষী তার মায়ের রুমে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মা তখন সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। আয়ুষীকে হুট করে এসে এভাবে কোলে শুয়ে পড়তে দেখে একটু চমকে উঠল সে। তারপর বুঝে আসতেই মিষ্টি হেসে মেয়ের মাথায় হাত বুলে দিতে দিতে বলল, এটা কি হলো আয়ুষী মা? জামাইকে একা রেখে আমার এখানে কেন? জামাই কই? ও আছে আমার রুমে। আর একা হয়েছে তো কি হয়েছে, ও কি বাচ্চা নাকি? দেখেছো মা বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ঝিরিঝিরি শব্দে তোমার আদর খাবো না তা কি হয়? মা গো, তুমি ভালো আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। রে মা, আমি খুব ভালো আছি, আর শরীরও ভালো আছে। আমার তো তোকে নিয়ে চিন্তা হয়। তুই সুখে আছিস তো? জামাইয়ের ব্যবহার দেখে তো মনে হলো সে অনেক ভালো একটা ছেলে, তোকে অনেক ভালোবাসে। তুই কি জামাইয়ের সাথে ভালো আছিস? মা, ও খুব ভালো। আর আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই খুব খুব ভালো। আমি অনেক বেশি ভালো আছি ওদের সবার সাথে। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। যাক, এতদিনে নিশ্চিন্ত হলাম, চিন্তামুক্ত হলাম। আমার মেয়েটা এতদিনে সুখের মুখ দেখলো। আল্লাহ তোকে পৃথিবীর সমস্ত সুখ দিক, তুই সবাইকে নিয়ে ভালো থাক, এটাই আমার প্রার্থনা। আয়ুষী মায়ের কথা শুনে মাকে আরো জোরে জড়িয়ে ধরল। বৃষ্টির বেগটা ধীরে ধীরে আরো বাড়ছে, মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছে। আয়ুষী মায়ের সাথে কথা বলা শেষ করে নিজের রুমে গিয়ে দেখলো সুহান রুমে নেই। এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখলো সুহান বারান্দায় দাঁড়িয়ে আছে। আয়ুষীও সেখানে গিয়ে সুহানের পেছনে দাঁড়ালো। সুহান বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটায় তার চোখ মুখটা ভিজে গেছে, মুখের মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি লেগে আছে। আর লাইটের হালকা আলোয় তাকে দেখে আয়ুষী একদম ঘুরে চলে গেছে। এত সুন্দর লাগছে সুহানকে। সুহানের মুখটাও হাসি হাসি দেখাচ্ছে, মনে হচ্ছে ও যেন আজ খুব খুশি। সুহান আয়ুষীর আগমন বুঝতে পেরে এক টানে তাকে নিজের দিকে টেনে নিয়ে গেল। তারপর আয়ুষীকে সামনে ঘুরিয়ে আয়ুষীর পিঠটা সুহানের বুকের সাথে লাগিয়ে কোমর জড়িয়ে ধরে সামনে তাকিয়ে থাকলো। আয়ুষী সামনে ঘুরে কিছু বলতে গেলেই সুহান বলল,